11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির। খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা। সপরিবারে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হ্যাঁ ভোটের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে জনগণ, আশা প্রেস সচিবের। গণভোটের বিষয়ে সরকার হ্যাঁ এর পক্ষে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জামাত নেতৃত্বাধীন 11 দলের জোট থেকে সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে 268 আসনে ভোটে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। জানান, জামাত আল্লাহর আইন প্রতিষ্ঠার পরিবর্তে প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনার কথা জানানোয় জোট থেকে সরে গেছে ইসলামী আন্দোলন। তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। এরই মধ্যে সেখানে সপরিবারে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুতাসির হোসেন। এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শোকসভায় এরই মধ্যে তারেক রহমান সপরিবারে যোগ দিয়েছেন, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঈশিতা, বেগম খালেদা জিয়ার স্মরণে যে নাগরিক শোক সভা জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় নিশ্চয়ই আপনি দেখছেন, এরই মধ্যে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিশিষ্টজন যারা আছেন তারা বক্তব্য দিচ্ছেন। তবে এখন যেটি হয়েছে যে আসরের নামাজ যেহেতু আজান হচ্ছে, তো সেই হিসেবে কিছুটা একটু বিরতি রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এতক্ষণ আমরা দেখেছি যে পেশাজীবীরা তাদের স্মৃতিচারণ করছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। যে বিষয়টি আসলে মূলত উঠে এসেছে আজকের আলোচনায়, বা এটি আয়োজক যে কমিটি আছে নাগরিক সমাজ, তাদের পক্ষ থেকেও আগেই বলা হয়েছিল যে এটি একেবারেই মানে একটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি শোক সভা, একটি যে আয়োজনটি এটি বলা হয়েছিল, এবং এখানে একরকম অরাজনৈতিক একটি অনুষ্ঠান শোকসভা এটি বলা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্মৃতিচারণ করেছেন, এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা দেখছি তারা আসলে বেগম খালেদা জিয়ার যে সেই রাজনৈতিক যে জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং তার যে গণতন্ত্রের জন্য যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলি কিন্তু বক্তব্যে উঠে এসেছে, আমরা দেখেছি। একটি বিষয় আছে এখানে যে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে আছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য এখানে উপস্থিত আছেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তাদের এখানে উপস্থিতি আছে আমরা দেখি। তবে রাজনৈতিক যে প্রতিনিধি যারা আছেন রাজনৈতিক দলের, আমাদের কাছে তথ্য হচ্ছে যে এই নাগরিক সমাজের যে উদ্যোগেই তো মূলত আজকের এই শোকসভাটি, নাগরিক শোকসভা, তো তাদের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে এখানে বক্তব্য প্রদান করবেন না। এখন পর্যন্ত আমরা দেখিনি, যদিও এটা আগে থেকেই সংবাদ সম্মেলনে একটু ঘোষিত ছিল, সেই অবস্থায় আছে। আমরা এখনও দেখছি যে এখানে যারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পেশাজীবী যারা আছেন, বুদ্ধিজীবী বিশিষ্টজন যারা আছেন, তারা বক্তব্য দিচ্ছেন একের পর এক। আমরা দেখেছি এখনও কিন্তু কিছুটা একটু বিরতি ছিল আজানের কারণে, আবার সেটি কিন্তু এখন শুরু হয়েছে। আমরা দেখছি যে তারা বক্তব্য রাখছেন, অর্থাৎ বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ তার যে বিভিন্ন যে বর্ণাঢ্য সময় 41 বছরের যে তার রাজনৈতিক যে কেরিয়ার, আসলে সেই বিষয়গুলি কিন্তু
ঘুরে ফিরে সামনে এসেছে আমরা দেখেছি তার সময়ের, অর্থাৎ এখানে যে বক্তব্যগুলো এসেছে এর মধ্যে সেটি যদি একটু বলি তাহলে একটু ছোট করে বলা যায়। সেটি হচ্ছে যে অর্থাৎ তার যে শাসনামল এবং তার যে পরিমিতি বোধ, তার যে অর্থাৎ যে তার যে রাজনৈতিক শালীনতা, এই বিষয়গুলি কিন্তু আসলে বারবার উঠে এসেছে এবং যে কথাটি বারবার বলা হচ্ছে যে সেটি তার এই রাজনৈতিক যে এক ধরনের যে অধ্যায়টি, এই অধ্যায় আসলে সামনের আগামীর রাজনীতিতে একটি পাথেয় হবে এমন একটি পরামর্শ কিন্তু এই বিশিষ্টজনদের বক্তব্যে এখন পর্যন্ত উঠে এসেছে। ঈশিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। সকালে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট সবার জন্যই প্রয়োজন। আরও জানান, খুনিদের সঙ্গে কোনো ধরনের রিকনসিলিয়েশনের আলোচনা হচ্ছে না। 16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে তারা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, ভোটটা দিবেন হচ্ছে দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। আগে যে ডেমোক্রেসিটা ছিল সেটা ওয়ার্ক করেনি। এই গভর্নমেন্টের একটা বড় ম্যান্ডেট ছিল রিফর্মের সবচেয়ে বড় কাজটাই এখন ভোটে এসছে। আপনারা ভোট দিবেন, দিয়ে দেশকে একটা স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে আসবেন। জাতীয় নির্বাচনে সরকার নিরপেক্ষ ভূমিকায় থাকলেও গণভোটের বিষয়ে সরকার নিরপেক্ষ নয়, সরকার হ্যাঁ এর পক্ষে। একথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে সংস্কারের জন্য, আর সংস্কার না হলে ফের ফ্যাসিবাদের উত্থান হতে পারে। খুলনায় এক আয়োজনে এসব কথা বলেন তিনি। আমরা দেখেছি অতীতে নির্বাচিত বা অনির্বাচিত যারাই ক্ষমতায় আসে তারা স্বৈরাচার হয়ে যায়। এই অবস্থায় থেকে বাংলাদেশের 54 বছরের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং ক্ষমতা কেন্দ্রীভূতকরণের যেই ফ্যাসিবাদী চর্চা, এই চর্চা থেকে সরে আসার জন্য আমাদেরকে সংস্কারের পক্ষে হ্যাঁ বলতে হবে। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক স্কুল মাঠে মাইজ ভান্ডারী একাডেমির আয়োজনে শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নতুন চিন্তা ও আইডিয়া চিন্তা করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষার এই খাতে কাজ করবে। টেকনোলজিতে আইডিয়াগুলো আসছে, এগুলো প্যাটার্ন করতে হয়। আপনি চিন্তা করেন, আমরা বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত মিলে 2500 না 200টা উদ্ভাবনী হয়েছে কিনা আমার সন্দেহ আছে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে, নতুন আইডিয়া নিয়ে আসো, নতুন চিন্তা নিয়ে আসো, টেকনোলজিক্যালি। দেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবান সদরের পৌর পানি সরবরাহ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, এজন্য সবাইকে আহ্বান জানান। ষড়যন্ত্র যারা করছে তারা মূলত পালিয়ে যাওয়া লোক এবং তাদের সহযোগীরা। তারা দেশের ভালো চায় না, তাদের ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের জনপ্রতিনিধি নির্বাচনের এবং জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। ভোটে কারচুপি হবে না, দেশ ও মানুষের উন্নয়ন করবেন, নিজে থাকবেন দুর্নীতিমুক্ত, এমন জনপ্রতিনিধি চান রাজশাহীর ভোটাররা। অন্যদিকে বিএনপি জামাত দুই দলের প্রার্থীরাই বলছেন, আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসারদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে বাদ রাখতে হবে। দালানের শহর, অসংখ্য নদী আর বিচিত্র ভূপ্রকৃতি নিয়ে রাজশাহী। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে নানা হিসেব নিকেশে এই অঞ্চলের মানুষ। প্রতীক নয়, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের উপর গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবেন,
এমন প্রতিনিধি বাছাই করবেন তারা। রাজশাহীর মানুষ ভুল করবে না এবং পরীক্ষিত নেতা যারা তাদেরকেই তারা নির্বাচিত করবেন। খুব চিন্তা ভাবনা করে ভোট দেবো এবার। এই জন্যই দেবো যে আমরা বিগত বছরে যা দেখেছি বা আমরা যা ভুল করেছি তা আমরা এবার ভুল করব না। জামাত করুক আর বিএনপি করুক আমার এটা দেখে লাভ নাই। উন্নয়ন যে করবে তার দিকে আমরা। অতীতের বিতর্কিত নির্বাচনে যেসব কর্মকর্তা দিনের ভোট রাতে করেছেন তাদের এবার দায়িত্বে রাখা যাবে না দাবি প্রার্থীদের। যারা ভোট কাটিয়ে পর্যন্ত বাক্স ভর্তি করেছে সেই স্কুলের মাস্টার টাস্টাররাই আবার নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং এই মাস্টারদেরকে দিয়ে যদি ভোট করা হয় তাহলে পুরাতন অভ্যস্ত তো থাকি যাবে। পরের দিনের ভোট আগে রাত্রে হয়ে গেছে এবং তুমি আমি টাইমে নির্বাচন হয়েছে, সেজন্য আমরা এই প্র্যাকটিসটা যাদের হয়ে গেছে নির্বাচনের কারচুপি করার, সেই সমস্ত মানুষদেরকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে, এক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব না করা হয়। যারা নিরপেক্ষ লোক তাদেরকেই এই দায়িত্ব দিতে হবে। প্রশাসন একটা বড় দলের দিকে ঝুঁকে গেছে। আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা নিরপেক্ষ থাকুন। আমরা চাই যে আপনারা নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করুন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিতর্কিতদের বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন। 14, 18 এবং পরবর্তীতে 24-এ যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটা পেয়েছিলাম নির্বাচন অফিস থেকে, সেখান থেকে আসলে আমরা তাদেরকে পুরোপুরি বাদ দেওয়ার চিন্তা করেছি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইলেকশনে আমাদের কেন্দ্রভিত্তিক থাকবে, মোবাইল স্ট্রাইকিং এবং রিজার্ভ থাকবে এবং অন্যান্য বাহিনী যারা আছে তাদের সহায়তায় আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে, নিরপেক্ষ একটা পরিবেশে নির্বাচন যাতে সংগঠিত হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজশাহীর 6টি আসনে ভোটার 19,47,577 জন। নারী ও তরুণ ভোটার অর্ধেকের বেশি হওয়ায় জয় পরাজয়ে থাকবে তাদের বড় ভূমিকা। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায়। বেশ কিছু অস্ত্রের চালানো জব্দ করেছে বিজিবি। তারা বলছে এই অবৈধ অস্ত্র দিয়ে নাশকতার শঙ্কা এড়িয়ে দেয়া যায় না। যদিও জেলা প্রশাসন জানিয়েছে সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলার 130 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। এর মধ্যে 40 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া। তাই ভারত থেকে অবৈধভাবে অস্ত্র আনতে এ পথ বেছে নেয় চোরাকারবারীরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। টহল ও চেকপোস্ট বসিয়ে গেল 1 মাসে জব্দ করা হয়েছে 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 13টি ম্যাগাজিন ও 38 রাউন্ড গুলি। স্থানীয়দের দাবি, বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। বিভিন্ন বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢোকা, এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। এই অস্ত্র কতটা ধরা পড়ছে আর কতটা ধরা ছোঁয়ার বাইরে থাকছে, এই অস্ত্র কার বুকের, কার মায়ের বুক খালি হবে, আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন করবে। বিজিবি বলছে বেশ কিছু অস্ত্রের চালান ঠেকানো গেলেও নাশকতার শঙ্কা কাটেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তকে ব্যবহার করে কেউ যেন কোনো অপতৎপরতা না করতে পারে, সেই জন্য আমরা সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন ধরনের অভিযান দিনরাত আমরা চলমান রেখেছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এগুলো নাশকতার জন্যই মূলত আনা হয়েছে বাংলাদেশে, আদারওয়াইজ এটার অন্য কোনো কাজ নেই নাশকতা ছাড়া। বাংলাদেশকে একটা অস্থিতিকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই মূলত দুষ্কৃতিকারী এ ধরনের পরিকল্পনা করছে বলে আমরা ধারণা করছি। আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশে। যদিও নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। অলরেডি আমাদের বিজিবি, আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা অ্যাক্টিভ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলার যারা আছে তাদের নিয়ে আমরা বসবো, এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে, আপনারা জানেন। তো আমরা নির্দেশনা পেয়েছি, একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের পথে আমরা আছি। নির্বাচনের পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
কুমিল্লার মুরাদনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এছাড়া গাজীপুরের শ্রীপুর থেকে ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকালে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় পিআর আলী কলেজের পুকুর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সকালে মাছ ধরার জালে উঠে আসে একটি ব্যাগে ককটেলগুলো পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরের লাজোয়ের গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে নাগরিক শোক সভা। সেখানে সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে কথা বলছেন বিশিষ্টজনেরা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। I hope and pray the country remains blessed with that kind of leadership in the future, because this is the time when we take difficult decisions for the country, when we have competing demands from us. We need to rise above all the shortcomings, all the narrowness, and take a decision for the country. And I do miss our former Prime Minister in these moments. Thank you for listening to me. ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনার বক্তব্যের জন্য। উপস্থিত সুধী, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারবর্গ, আছেন সম্মানিত সম্পাদক বিন্দু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং কর্মীরাও এখানে আছেন, এবং আমাদের সাথে আরও আছেন ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটস। Just to let you know, I applied an English transcription to all of you. We'll send when we are done, with our event. আমাদের আজকের পরবর্তী বক্তা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য দৈনিক জয় জয় দিনের সম্পাদক জনাব শফিক রেহমানকে। জনাব শফিক রেহমান। ধন্যবাদ। উপস্থিত ম্যাডাম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আপনারা অনেক দূর থেকে এসেছেন এবং এর মধ্যে জনাব তারেক রহমান একটু অসুস্থ হয়ে পড়েছেন বলে আমি শুনেছি, জেনেছি, পড়েছি। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, কারণ আমি নিজেও লন্ডন ঢাকা যাতায়াত করতে হয় আমাকে চিকিৎসার কারণেই, যে এখানকার বায়ু দূষণ বাংলাদেশের ঢাকা শহর বিশ্বের ৩য়তম। তো সেই ক্ষেত্রে আপনারা ইনফেকশনে পড়ে যেতে পারেন, এবং আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম জিয়া যদি ৭ই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরো অনেকদিন আমাদের মধ্যে থাকতে পারতেন। সুতরাং আমি যারা লন্ডন থেকে এসছেন তাদের পুরো অনুরোধ, আপনারা একটু সতর্ক থাকবেন, কোনো ইনফেকশন যেন না পড়ে যান। এরপর আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কথা শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা টেলিভিশনে এই অনুষ্ঠানে দেখছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা দিচ্ছি সবাইকে, লাল গোলাপ শুভেচ্ছা। বিশেষ করে বিভিন্ন মহাদেশে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা আগামী নির্বাচনে জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, তাদেরকে একটু চিন্তা করতে বলবো। যে যা মূল্যবান কথা বললেন সেগুলো আপনি একটু অনুধাবন করবেন, চিন্তা ভাবনা করে, বিশেষ করে আরো বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনে প্রথমবার ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো একটু সার্বিকভাবে বিবেচনা করবেন। নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে হত্যা মামলার প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 11 কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হল রাজন ও রাজনের স্ত্রী যারা। বৃহস্পতিবার কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনের হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আজ মাধবদী থানায় হস্তান্তর করা হয়। গত 29শে ডিসেম্বর ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে রাজন ও জারাকে প্রধান আসামি সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এদিকে চুয়াডাঙ্গায় টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর গত মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও ঠান্ডা কমেনি। দিনে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বাড়েনি রাতের তাপমাত্রা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সাথে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আমরা চা শ্রমিক, আমরা গরিব মানুষ, ঠান্ডার জন্য কাজ করতে পারি না। কুয়াশার কারণে কাজকর্ম করতে পারি না। এখন এই সারাদিন সকালবেলা আসি, সারাদিন আগুন খোয়াইতে যায়, কাজে যাইতে পারি না। খুব অসহায় পড়ে আসি।